কতবার বলেছি তোকে স্নানটা সেরে আয়, তুই তো আমার কোনো কথায় গায়ে মাখছিস না। দিন দিন এত বাদর হচ্ছিস কেন? আমি তো বলেছি মা, আমি আজকে পুকুরে স্নান করব না, আমি আজকে নদীতে স্নান করব, আমার বন্ধুরা আসবে। তুই বললি আর হয়ে যাবে? আমি তোকে নদীতে স্নান করতে দেব না। বন্ধুদের সাথে গিয়ে স্নান করবি, তারপর কোনো অঘটন ঘটে যাবে। তুমি এখনো কেন চিন্তা করছো মা? আমি কি সেই ছোট আছি? আমি কত বড় হয়ে গেছি না। এইসব আমি কিচ্ছু শুনতে চাই না। আয়, এদিকে আয়, আমি তোকে স্নান করিয়ে দেব। চল আমার সাথে পুকুরে চল। মা জোর করো না তো, আমি পুকুরে স্নান করব না, আমি নদীতে স্নান করব। আমি আমার বন্ধুদের কথা দিয়েছি, একটা দিন তো আমাকে একটু মজা করতে দাও। মজা করতে গিয়ে তারপর কোনো দুর্ঘটনা ঘটে যাবে, আমি সেসব ঝামেলা নিতে চাই না বাপু। কয়েকদিন আগেও গ্রামের একটা ছেলে নদীতে পড়ে মারা গেল। তুই কি বুঝতে পারছিস না আমি কি বলতে চাইছি? আর আমার কথার অবাধ্য হবি? আর একবার যদি আমার কথার অবাধ্য হোস, তাহলে তোর কপালে শনি আছে। চল চল বলছি স্নান করতে। আরে চন্দন বাবু যে, আপনি আসুন আসুন, বসুন। তারপর বলুন বাবু, কি মনে করে আমাদের বাড়িতে এলেন? কিছু হয়েছে নাকি? আপনি আমাকে খবর দিতেন, আমি নিজেই আপনার বাড়িতে চলে যেতাম। আরে এত ব্যস্ত হতে হবে না, আমি এসেছি তোমার বাড়ির অতিথি হয়ে। তোমার বাড়ির অতিথি হওয়ার পর তোমাকে আবার খবর দিয়ে কিভাবে শুনি? আপনি আমার বাড়িতে অতিথি হয়ে এসেছেন, এ তো আমার বড়ই সৌভাগ্য বাবু। তবে আপনি আমাকে আগে একটু জানিয়ে আসবেন না? তাহলে আপনার জন্য আরো ভালো কিছুর আয়োজন করতে পারতাম। আমি তোমার বাড়ি এসেছি সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে, তুমি বুঝি সেটা হতে দেবে না, তাই না? এ কি, ছি ছি, আপনি এসব কি বলছেন বাবু? আপনি এত বড় মাপের মানুষ, আপনি আমাদের বাড়িতে এসেছেন, আর আপনার চাওয়া আমার অপূর্ণ রাখবো, সেটা কখনো হয় নাকি? তাহলে যাও, অতিথির সেবা করবার জন্য যা যা প্রয়োজন সবকিছু তৈরি করো। তবে হ্যাঁ, আমি কিন্তু সাধারণ অতিথি, আমি কিন্তু বিশেষ অতিথি নই, তাই আমার জন্য বিশেষ কিছু করবার প্রয়োজন নেই। আপনার জন্য এতটুকু করতে পারবো, এটাই আমার কাছে যথেষ্ট। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। কি হলো বৌমা, তুমি কিছু বলছো না যে? আমি এসেছি সেই নিয়ে তুমি নারাজ নাকি? ছি, কি বলছেন আপনি? এ মুখ দিয়ে এমন কথা বলাও তো পাপ। আপনি কোনো চিন্তাই করবেন না বাবু, আমাদের বাড়িতে আপনার কোনো অযত্ন হবে না। আমি সব কিছুর ব্যবস্থা করছি। হঠাৎ করেই চন্দনবাবু কেন যে আমাদের বাড়িতে অতিথি হয়ে আসলো, আমি কিছুই তো বুঝতে পারলাম না। এভাবে বলছো কেন? চন্দন বাবু আমাদের বাড়িতে অতিথি হয়ে এসেছেন, তার মনে হয়েছে আমাদের বাড়িতে অতিথি হবেন। অতিথি হলো বাড়ির লক্ষ্মী, তাদেরকে এমন ভাবে বলতে হয়? আরে বাবা, সে যে আমাদের বাড়িতে এসেছে এটা নিয়ে তো আমি নারাজ নই। আমি বললাম, মানে সে যদি আগে আমাদের জানিয়ে আসতো তাহলে হয়তো আমরা তার জন্য বিশেষ কিছু আয়োজন করতে পারতাম। এটা তুমি ঠিকই বলেছ। এখন কি করা যায় বলো তো? আমরা এমনিতেই চাষি মানুষ, হাতে টাকা পয়সা তেমন থাকে না, অন্যের জমিতে চাষবাস করে খেতে হয়। একটা কাজ করো, রুদ্রর জন্য যে কয়েক টুকরো মাংস তুলে রেখেছিলে না, সেই মাংসটুকু রান্না করো আর লুচি তৈরি করো। চন্দনবাবু হয়তো খুশি হবেন লুচি মাংস দেখে। এখন তো দেখছি এটাই করতে হবে, কিন্তু এদিকে ছেলেটা যে বসে আছে মাংস খাবে বলে, ছেলেটাকে কি জবাব দেব? আগে তুমি অতিথির জন্য খাবার তৈরি করো, আগে মান সম্মান বাঁচাতে হবে, পরে ছেলেকে না হয় আবার মাংস এনে রান্না করে দেওয়া যাবে। তুমি ওকে একটু ভালোভাবে বোঝাও। ঠিক আছে, তাহলে আমি লুচি মাংস রান্নার ব্যবস্থা করছি। তুমি এখন এখানে বসে থেকো না, তুমি ঘরের ভেতরে যাও, দেখো চন্দন বাবু কি করছে, তার কিছু লাগবে কিনা। বেশ, তাহলে আমি যাচ্ছি। ওদিকে চন্দনবাবু একা বসে আছে, তোমার যদি কিছু প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে ডেকো, কেমন? এই নিন বাবু, আপনার রাতের খাবার। আমরা চাষাভুষা মানুষ, এর থেকে বেশি কিছুর আয়োজন করতে পারিনি, যদি আগে জানিয়ে আসতেন। আরে আরে, করছোটা কি? এত কিছুর আয়োজন করছো? এত কিছু তো আমি খেতে চাইনি হরিশ, আমি তো বলেছিলাম সাধারণের আয়োজন করতে। কি বলছেন বাবু আপনি? আপনি এই প্রথমবার আমাদের বাড়িতে এসেছেন, অথচ আপনাকে সেই সাধারণ ডাল ভাত দিয়ে আমি খাবার দেব, এটা হয় না। যতটুকু আমার সাধ্য ছিল ততটুকুই আমি তৈরি করেছি।
মাংস রান্না করেছো, আমাকে মাংস দেবে না? চুপ কর চুপ কর, তোকে পরে মাংস এনে দেবো। এখন চন্দনবাবুকে খেতে দে, কোনো কথা বলিস না। রুদ্র, এদিকে এসো, এখানে এসে বসো, আমার সাথে খাবার খাবে তুমি। না না বাবু, কি বলছেন কি? এখানে আপনার একারই খাবার আছে, ও খাবার খাবে কেন? ঘরে তো খাবার আছে, ও সেই খাবার খেয়ে নেবে। আপনি আপনি খেয়ে নিন। আমি কি জানি না তোমাদের ঘরে খাবার আছে কিনা? রুদ্র, এসো। বাহ, তোমার বউয়ের হাতের লুচি মাংস তো বেশ ভালো। তোমার বাড়িতে এসে লুচি মাংস খেতে পারবো এটা কল্পনা করিনি। দারুণ হয়েছে, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আজকে তাহলে আসি। এ কি বাবু, আপনি এত তাড়াতাড়ি চলে যাবেন যে? আপনি থাকবেন না? না হরিশ, আর থাকতে পারবো না। অনেক থেকেছি, আবার না হয় আসবো। আজকে আমাকে ছাড়তেই হবে, খুব শীঘ্রই তোমাদের সাথে আবার আমার দেখা হবে। শুনেছ বৌমা, চন্দনবাবু নাকি বিশাল ভোজের আয়োজন করেছে। তা তোমাদের নেমন্তন্ন করেছে নাকি? না গো বুড়িমা, এখনো তো নেমন্তন্ন করেনি। বড় করে ভোজের আয়োজন হচ্ছে যখন, তখন আমার মনে হচ্ছে আমরা নেমন্তন্ন পাবো না। আমরা গরিব মানুষ, আমাদেরকে কেন অযথা ভোজে নেমন্তন্ন করবে? সেটাই তো ভাবছি, এ কারণেই তোমার সাথে কথা বলতে এসেছি। আমিও নেমন্তন্ন পাইনি, কবে পাই কে জানে। আমরা গরিব মানুষেরা মনে হয় নেমন্তন্ন পাবো না গো। এটা নিয়ে আফসোস করো না বুড়িমা, একটা ভোজই তো, ভোজে না গেলে কি এমন হবে বলো? কিন্তু এত মানুষ যাচ্ছে, আমাদেরও তো যেতে ইচ্ছে করবে বলো। তাছাড়া কতদিন হলো ভালো মন্দ খাই না। চন্দন বাবুর ভোজে অবশ্যই ভালো ভালো খাবারের আয়োজন করা হবে। তা তো বটেই, চন্দনবাবুর বাড়ির ভোজ বলে কথা, সে কি আর একটুখানি ব্যাপার? আমাদের কাছে যা বিশাল ব্যাপার, তা তাদের কাছে নিতান্তই ছোট্ট একটা ব্যাপার। সেটাই তো বলি, এমন মজার ভোজ হাতছাড়া করতে ইচ্ছে করছে না। দেখি, ভেবেছি চন্দনবাবুর সাথে একটু কথা বলবো। কথা বলে যদি নেমন্তন্নটা পাই, কদিনই বা বেঁচে থাকবো বলো? তাই বলে তুমি চন্দনবাবুর সাথে কথা বলে ভোজ খেতে যাবে? কি আর করবো বলো, বুড়ো হয়ে গেছি তো, এখন আর মান সম্মানের কথা চিন্তা করে কি হবে? এমনিতেও আমার পৃথিবীতে কেউ নেই। আমাকে যে মৃত্যুর আগে ভালো মন্দ কিছু খাওয়াবে তেমন লোকজনও নেই। ঠিক আছে বুড়িমা, তাহলে তুমি তাই করো। চন্দনবাবুর সাথে কথা বলে দেখো নেমন্তন্ন পাও কিনা। তুমি আবার যেন আমাদের কথা বলতে যেও না, কেমন? পলাশ, ওদিকের খবরটা কি? সবকিছুর আয়োজন ঠিকঠাক ভাবে হচ্ছে তো? দেখিস কোনো জায়গায় কোনো ত্রুটি যেন না থাকে। আপনি একদম চিন্তা করবেন না বাবু, আমাকে দায়িত্ব দিয়েছেন, সেই কাজে ত্রুটি থাকবে এমনটা হতেই পারে না। সবকিছু আমি ঠিকঠাকভাবে ব্যবস্থা করছি। আচ্ছা পলাশ, একটা কথা বলতো, এই যে আমি বড় একটা ভোজের আয়োজন করেছি, কেন করেছি সেটা তুই জানিস? না বাবু, সেটা তো জিজ্ঞাসা করা হয়নি। তাছাড়া আপনি তো প্রায় সময় গ্রামের লোকেদের খাওয়ানোর জন্য ভোজের আয়োজন করে থাকেন। এবারে ভোজের আয়োজনটা সম্পূর্ণই হরিশের পরিবারের জন্য। হরিশের পরিবারকে খুশি করবার জন্যই মূলত এই ভোজের ব্যবস্থা করা হচ্ছে। যারা কাজ করিস, নিজে গিয়ে আমার কথা বলে আসবি, বলবি তাদেরকে আমি নেমন্তন্ন করেছি। কি বলেন আপনি? এই সামান্য চাষির জন্য আপনি ভোজের আয়োজন করেছেন? এ কি পলাশ, এসব আবার কেমন ভাষা? আমি কার জন্য কি করব না করব সেটা তো আমি তোকে জিজ্ঞেস করব না? আমি তোকে বলেছি, তুই আবার আমাকে প্রশ্ন করছিস? তোকে যা বললাম সেটা কর। সেটা তো অবশ্যই, আপনি কি করবেন না করবেন সেটা তো আর আমি ঠিক করে দেব না। তবে আমার কথা হচ্ছে, আপনি কেন হরিশের পরিবারের জন্য এতগুলো পয়সা খরচ করছেন? যারা তাদের সর্বস্বটা দিয়ে আমাকে খুশি করবার চেষ্টা করেছে, আমি সামান্য কিছু টাকা দিয়ে তাদেরকে খুশি করতে পারবো না? যা, তুই যা, হরিশের সাথে গিয়ে কথা বল, আমার কথা বললেই হবে। কি গো হরিশ দাদা, কোথায় যাচ্ছ তুমি? তোমাকেই তো আমি খুঁজছিলাম, কিছু কথা আছে তোমার সাথে। আমি এই তো বাজার থেকে ফিরলাম, তা বল, কি বলবি?
তোমরা হয়তো জানো যে চন্দনবাবু ভোজের আয়োজন করেছে, আমি সেই ব্যাপারে কথা বলতে এসেছি। ভোজের ব্যাপারে কথা বলতে এসেছিস? চন্দনবাবু আমাদের কি নেমন্তন্ন করেছে নাকি? তুমি ভাবলে কিভাবে যে চন্দনবাবু তোমাদেরকে নেমন্তন্ন করবে? এত বড় ভোজে তোমাদেরকে নেমন্তন্ন করলে চন্দনবাবুর মান সম্মান বলে কিছু থাকবে না। তাছাড়া ভোজে কত গণ্যমান্য ব্যক্তিবর্গ আসবে, তাদের মাঝে তুমি চাষি হয়ে যেতে চাইছো কিভাবে? হ্যাঁ, আরে আরে না না, তুই ভুল করছিস। আমি তো যেতে চাইছি না, আমি জিজ্ঞেস করছি যে নেমন্তন্ন করেছে কিনা। ওসব কথার স্বপ্নেও ভাবতে যেও না, বুঝলে তো? তোমাকে এসেছে একটা কথা বলবার জন্য। চন্দনবাবু বলেছেন যেদিন ভোজের আয়োজন হবে সেদিন তোমরা যেন এই গ্রামে না থাকো, হয়তো অন্য কোথাও ঘুরে এসো, ভোজ শেষ হয়ে গেলে আবার গ্রামে ফিরে আসবে। কিন্তু আমরা কোথায় যাব? ভোজের আয়োজন হচ্ছে, আমাদের নেমন্তন্ন না করলে তো আর আমরা সেখানে যাচ্ছি না, তাই না? তাহলে গ্রাম ছাড়বার কি দরকার? এত বেশি বুঝতে যেও না। গণ্যমান্য ব্যক্তিবর্গরা যদি চন্দনবাবুকে জিজ্ঞেস করে যে তোমাদের বাড়ির লোকেদের নেমন্তন্ন করেনি কেন, তাহলে চন্দনবাবু কি জবাব দেবে? আচ্ছা, যদি গ্রাম ছাড়তে না পারো তাহলে বাড়ির বাইরে বের হবে না, এটাই আমাদের শেষ কথা। ঠিক আছে, চন্দনবাবুকে এ নিয়ে চিন্তা করতে বারণ করিস, আমরা বাড়ির বাইরে যাব না। কি হলো পলাশ, তোকে যে একটা কাজ দিয়েছিলাম সেটা করেছিস তো? তোকে না বলেছিলাম হরিশের পরিবারকে নেমন্তন্ন করতে? করে এসেছিস নাকি? আর বলবেন না বাবু, আপনি সব সময় ভুল কাজ করেন। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করলাম, অথচ আপনি আমাকে বকাবকি করছিলেন। কি নিয়ে কথা বলছিস আমি তো বুঝতেই পারছি না, খোলসা করে বলবি তো নাকি? আমি গিয়েছিলাম হরিশ দাদার সাথে কথা বলতে। হরিশ দাদা যে ভাবটা নিল, আপনাকে কি বলবো বাবু। আমি নেমন্তন্ন কথা বলবার পর হরিশ আমাকে সোজা না করে দিল, বলল এইসব ভোজে সে আসবে না। মানে কি বলছিস এসব? হরিশ তো এমন করবার মানুষ নয়। আমি যেখানে বলবো নেমন্তন্ন করেছি, সেখানে হরিশ নিজের পায়ে হেঁটে চলে আসবে, আর সে তোকে প্রত্যাখ্যান করলো? তা নয় তো কি, আমি কি আর আপনাকে মিথ্যে কথা বলছি? আমি সত্যি বলছি। এই কারণেই বলছি, ওসব চাষা ভুষোর সাথে মেলামেশা করবার কোনো প্রয়োজন নেই আপনার। আপনি শুধু শুধু এতগুলো টাকা খরচা করে ফেললেন। বেশ তো, আমি তাহলে নিজেই হরিশের সাথে কথা বলবো। আমার নেমন্তন্নকে প্রত্যাখ্যান করবার শাস্তি এবার হরিশকে পেতেই হবে। আরে না না, এসব কি বলছেন বাবু? আপনাকে ওসব শাস্তি দিতে হবে না। গ্রামের মানুষজন কি বলবে? আপনি বরং ভোজের আয়োজন থেকে ওদেরকে বাদ দিয়ে দিন। দেখি কি করা যায়। ওগো, কি হলো তোমার? তুমি এমন মুখ ভার করে বসে আছো কেন? আজকে তো ভালোই বাজারে গেছো, বাজারের জন্য তো আর মুখ ভার হবে না। না গো গিন্নি, বাজারের জন্য মুখ ভার হয়নি আমার, আমি ভাবছি অন্য কথা। তুমি আবার কি কথা ভাবছো? ওই যে চন্দনবাবু একটা ভোজের আয়োজন করছে, আমি সেই ভোজ নিয়েই চিন্তা ভাবনা করছি। ও মা, সেটা নিয়ে আবার কি ভাবনা চিন্তা করছো? আমরা যে ভোজে নেমন্তন্ন পাবো না সেটা তো জানা কথা। ওসব নিয়ে ভাবনা চিন্তা করলে হবে নাকি? আমাদের মতো কত লোকজন আছে যারা নেমন্তন্ন পায়নি ভোজে, বলো তো? যদি নেমন্তন্ন না পেতাম সেটা নিয়েও আমার চিন্তা ভাবনা করবার কিছু ছিল না, কিন্তু পলাশ একটু আগে আমাকে যা বলল তাতে আমি চিন্তা ভাবনা না করে পারছি না গিন্নি। সে কি? পলাশ আবার তোমাকে কি বললো? সেদিন চন্দনবাবু আমাদের বাড়িতে এলো, আমরা আমাদের সর্বস্বটা দিয়ে চন্দনবাবুকে খুশি করবার চেষ্টা করলাম, অথচ চন্দনবাবুর ভোজে নাকি চন্দনবাবু আমাদেরকে গ্রামে থাকতেই বারণ করেছে। আমরা গ্রামে থাকলেও নাকি তার মান সম্মান চলে যাবে। কি বলছো এসব? চন্দনবাবু এমনটা করলো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তাহলে এত কষ্ট করে তার সেবা করলাম কিসের জন্য বলো তো? সেসব নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। অতিথি এসেছে, তার সেবা অবশ্যই করব, কিন্তু তাই বলে এমন ধরনের অপমানের কথা আমাদেরকে কে নিয়ে বলতে পারলো? কোনো কৃতজ্ঞতাবোধ রইল না। থাক, যার যা ইচ্ছে সে করুক, ওসব নিয়ে আমাদের চিন্তা ভাবনা না করাই ভালো। তুমি ওঠো, চলো খেয়ে নেবে, চলো। হরেশ, হরেশ, কোথায় গেলে তুমি? বেরিয়ে এসো। এত বড় সাহস যে তুমি আমার নেমন্তন্নকে প্রত্যাখ্যান করো! আজকে তোমার কপালে শনি আছে। আরে চন্দন বাবু যে, আপনি আবার আমাদের বাড়িতে এসেছেন। আসুন আসুন, বসুন। আমি এখানে বসতে আসিনি, আমি এসেছি তোমাদের বিচার করতে। তোমাদের এত বড় সাহস হয় কিভাবে যে আমার নেমন্তন্নকে প্রত্যাখ্যান করো? নেমন্তন্নকে প্রত্যাখ্যান করেছি মানে? আপনি তো আমাদেরকে নেমন্তন্ন করেননি, বরং ভোজের সময় আমাদেরকে গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাওয়ার কথা বলেছেন।
তোমাদের মাথা কি গেছে নাকি? তোমরা কি পাগল হয়ে গেছো? এই সমস্ত ভোজ আমি তোমাদের পরিবারের জন্যই করেছি, আর সেই তোমাদেরকে আমি গ্রাম থেকে অন্যত্র নিয়ে চলে যাওয়ার কথা বলবো? কে বলেছে তোমাকে এসব কথা? কে আবার বলবে? পলাশ এসে নিজেই তো বলল। এসব কথা বলবার পরেই তো আমি ভাবছিলাম আপনি এমন কথা কিভাবে বলতে পারেন। আরে বুদ্ধু, সেদিন তোমাদের আতিথেয়তায় খুশি হয়ে তোমাদের জন্যই এই ভোজের আয়োজন করেছি। আমি যেন তোমাদেরকে খুশি করতে পারি, সেই ভোজে তোমরা না থাকলে কি ভোজ হবে? আপনি সত্যি বলছেন বাবু? এই ভোজের আয়োজন আপনি আমাদের জন্যই করেছেন? একদম তাই। আমি তো ভেবেছি তোমরা বুঝে গেলে সবার সামনে তোমাদেরকে আমি পুরস্কৃত করব। সব গন্ডগোল পাকিয়েছে ওই পলাশ। হ্যাঁ, ওই পলাশকে আমি যদি বেজ্জতি না করেছি তাহলে আমার নামও চন্দন নয়। আপনি আমার মনের শান্তি দিলেন। আমি এতক্ষণ মানসিক অশান্তিতে ভুগছিলাম বাবু। আর মানসিক অশান্তিতে থাকতে হবে না। আমি তোমাদের জন্য নতুন জামা কাপড় পাঠিয়ে দেব। তোমরা তৈরি হয়ে যথাসময়ে ভোজে উপস্থিত হবে, আমি বলে গেলাম। একি তোমরা আবার এই এখানে? তোমাদেরকে না বলেছি গ্রাম থেকে চলে যেতে? গ্রাম থেকে চলে না গেলেও ঘরবন্দি হয়ে থাকতে বলেছি তোমাদেরকে। তোমাদেরকে মাথায় কি কিছু ঢোকেনি নাকি? হ্যাঁ, কি করব বলো? এত ভালো একটা ভোজের আয়োজন হচ্ছে, আমরা আর লোভ সামলাতে পারলাম না, তাই চলে এলাম। কিছু মনে করিস না রে। কিছু মনে করবো না মানে? মগের মুরুখ পেয়েছো নাকি? এই মামার বাড়ির আবদার। এই ভোজের আয়োজন কি তোর আর তোদের জন্য করা হয়েছে? যত সব গরিব ছোট লোকের বাচ্চা এই ভালো ভালো খাবার দিকে উনি ছুটে চলে এসেছে। লজ্জা কিচ্ছু নাই। আরে এত রেগে যাচ্ছিস কেন? আরে আমরা তো সামান্য খাবার খেতে এসেছি। কত খাবার ফেলে দেওয়া হবে, সেই খাবার থেকে না হয় আমরা কিছু খেয়ে নেব। এখানে খাবারটা মূল বিষয় নয়, বিষয় হলো চন্দনবাবুর মান সম্মান। এখানে চন্দনবাবুকে আমি কি জবাব দেবো? চন্দনবাবু যদি জানতে পারে তাহলে তোমাদেরকে একদম গ্রাম থেকে বের করে দেবে। তোমরা এখন এখান থেকে চলে যাও। চলে তো যাবই, তবে এসেছি যখন চন্দনবাবুর সাথে একটু দেখা করেই যাই। না না, চন্দনবাবুর সাথে এখন দেখা করলে চলবে না। চন্দনবাবু এখন গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে ব্যস্ত আছেন। তোমরা বরং চলে যাও, পরে চন্দনবাবুর সাথে কথা বলে নিও। আরে ওই তো দেখি চন্দনবাবু একা দাঁড়িয়ে আছে, মোটেও ব্যস্ত নয়। গিন্নি চলো চলো, চন্দনবাবুর সাথে একটু কথা বলে তারপরেই আমরা চলে যাব। শুনুন সবাই, আমি এই গ্রামের সবাইকে মোটামুটি ভালোভাবেই ভালোবাসি। কাউকে হয়তো কম, কাউকে হয়তো একটু বেশি ভালোবাসি। সবাই আবার নিজের মতো করেই আমাকে ভালোবাসে। এসব কি হচ্ছে বাবু? এখানে এসব কথা বলবার কি প্রয়োজন? ভোজ শেষ হয়ে গেছে, এখন যে যার মতো বাড়িতে চলে যাবে। আমি কি করব না করব সেটা তো আমি তোকে জিজ্ঞেস করব না, তাই না? আচ্ছা যা বলছিলাম, আমি এই হরিশের বাড়িতে স্বাভাবিকভাবেই এক সাধারণ মানুষ হয়ে গেছিলাম। হরিশ আমাকে নিজের সর্বস্বটা দিয়ে লুচি মাংস খাইয়েছে। আমি সেই আতিথেয়তায় খুশি হয়ে আজকের এই ভোজ হরিশের জন্যই আয়োজন করেছি। ধন্যবাদ বাবু, আমাকে এতটা সম্মান কেউ কখনো দেয়নি। আমি যদি বুঝতে পারতাম অতটুকু লুচি মাংসের জন্য এত সম্মান পাওয়া যাবে, তাহলে হয়তো আমি আরও ভালোভাবে আপনার সেবা করবার চেষ্টা করতাম। এভাবে বলো না হরিশ, আমি তোমার আতিথেয়তায় খুব খুশি হয়েছি। খুশি হয়ে তোমাকে একটা লুচি মাংসের বড় দোকান খুলে দেওয়ার কথা বলছি। আজকে থেকে তোমাকে আর অন্যের জমিতে চাষবাস করে খেতে হবে না। এ কি করলেন বাবু? চাষাদের এত মাথায় তুলবেন না, আপনি ভুল করছেন। আমি তো এতদিন ভুল করেছি যে তোর মতো একটা বেঈমানকে কাজে রেখেছি। তুই এখন এই মুহূর্তে গ্রাম ছেড়ে চলে যাবি। এসব আপনি কি বলছেন বাবু? আপনারও তো কোনো ভুল হচ্ছে। একদম নয়, আমি কি বলতে চাইছি সেটা হয়তো তুই ঠিকভাবেই বুঝতে পারছিস। তাই তুই এখনই আর কোনো কথা না বলে গ্রাম থেকে চলে যাবি। আর এক মুহূর্ত তোকে দেখতে চাই না। কই দাও দেখি, আজকে আমার লুচি মাংস কোথায় গেল? তাড়াতাড়ি দাও, আমার পেটে প্রচন্ড ক্ষুধা। লুচি মাংস খাওয়ার জন্য সকাল থেকে কিছুই খাইনি। আরে আমরাও তো আপনার জন্য অপেক্ষা করে বসে আছি। আমরাও ভাবছি আপনি কখন আসবেন। আপনার লুচি মাংস একদম তৈরি আছে। গিন্নি, চন্দনবাবুর লুচি মাংসটা নিয়ে এসো তো। সেই সুঘ্রাণ! যতই খাই ততই মনে হয় সেই প্রথম দিনের মতোই তোমার বাড়িতে বসে লুচি মাংস খাচ্ছি। কি যে বলেন বাবু,
সেটা ছিল চাষির বাড়ির লুচি মাংস, আর এখন হলো আপনার নিজস্ব দোকানের লুচি মাংস। অনেক পার্থক্য আছে। কোনো পার্থক্য নাই হরিশ, কোনো পার্থক্য নাই। সেই রান্নাতে বিশেষ কিছু না থাকলেও তোমাদের মায়া, মমতা, ভালোবাসা ছিল, যেই স্বাদ আমি আগে কখনো কোথাও পাইনি। আশীর্বাদ করবেন বাবু, আপনাকে যেন এভাবেই লুচি মাংস খাইয়ে আসতে পারি আমরা। এই কারণেই তো তোমাদেরকে এই বড় দোকানটা খুলে দিয়েছি। আশা করছি সেই লুচি মাংসের ঋণ আমি কিছুটা হলেও পরিশোধ করতে পেরেছি। সম্পূর্ণটা পরিশোধ করতে কত বছর লেগে যাবে কে জানে। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।